দিলেন 20টা ভোট দিলেন, ওর পরিবর্তে অন্যজনকে নিলেন। এটা হচ্ছে এমন একটা নির্বাচন যে নির্বাচনে তুমি এদিকে চলে আসছো, আগামী 5 বছর দেশ কিভাবে ভালো এগিয়ে যাবে, দেশবাসী কিভাবে ভালো থাকবে, আপনি আমি যে রুজি রুটির সাথে যুক্ত আছি, আমাদের হাতে আরো বেশি করে কিভাবে টাকা আসবে, সেই আইন যেখানে তৈরি হবে, সেই পলিসি যেখানে তৈরি হবে, সেখানে পাঠানোর জন্য যাকে আমরা নির্ধারণ করব, সেই নির্বাচনটা চলছে। ভোটটা 20 মে আছে। তাই বন্ধুগণ, আপনাদের বলবো, আপনাদের এই যে ভোটটা দেবেন, ভেবেচিন্তে আপনাদের একটু দেওয়া দরকার। এই ভোটের মাধ্যমে আপনি আগামী দিনে কিভাবে থাকবেন কি থাকবেন না, সেটাই নির্ভর করছে। অর্থাৎ দেশের আইন তৈরি হবে, দেশের আইন সবার মধ্যে আপনি কাকে পাঠাচ্ছেন সেটা হচ্ছে জানাটাকে বড় দরকার। যেমন আপনাদের বলে রাখি, ভারতবর্ষের 100 কোটি মানুষ, প্রায় 100 কোটি ভোটার সারা ভারতবর্ষ থেকে 543 জনকে পার্লামেন্টে পাঠাবে। এই 100 কোটি ভোটার মিলে 543 জনকে কেন পার্লামেন্টে পাঠাচ্ছে? যে 140 কোটি মানুষের অভাব, অভিযোগ, চাওয়া পাওয়া, সুযোগ সুবিধাগুলো যাতে সরকার সঠিকভাবে বাস্তবায়ন করতে পারে, সঠিকভাবে সমস্যাগুলোকে সমাধান করতে পারে। এটা মানুষের উপরে নির্ভর করছে। এটা জোর জবরদস্তি, হুমকি চুমকি কোনো ব্যাপার নয়। দেশের সংবিধান তার আর্টিকেলে উল্লেখ আছে, সংবিধানের ধারায় উল্লেখ আছে যে 18 বছরের ঊর্ধ্বে ভারতীয় নাগরিক হলেই ভোটদানের পূর্ণ স্বাধীনতা তার আছে, সে যাকে চাইবে দিতে পারে। এই বসিরহাট লোকসভাতে, এই উলুবেড়িয়া লোকসভায় বিজেপির পক্ষ থেকে প্রার্থী দাঁড়িয়েছে, তৃণমূলের পক্ষ থেকে প্রার্থী দাঁড়িয়েছে, সিপিএম কংগ্রেস জোটে প্রার্থী দাঁড়িয়েছে, আইএসএফ ও প্রার্থী দাঁড়িয়ে দিয়েছে, নির্দলেরও প্রার্থী দিয়েছে। সবার রাইট আছে। তুমি আমার পরে বুঝবে, কিছু গাইডলাইন দিয়েছে, সেটাকে মান্যতা দিয়ে ফর্ম ফিল আপ করে যে কেউ দাঁড়িয়ে যেতে পারে। কিন্তু কে জিতবে সেটা সম্পূর্ণই আপনাদের উপরে নির্ভর করছে। সংখ্যাগরিষ্ঠ ভোট যিনি পাবেন, ভোট কাউন্টিং এর দিনে যিনি বেশি ভোট পাবেন, তিনি আমাদের টোটাল উলুবেড়িয়া লোকসভার জনপ্রতিনিধি হয়ে পার্লামেন্টে যাবেন। কিন্তু দুঃখের বিষয়, আমরা কাকে নির্বাচন করব সেটা আমাদেরকে আগে ভাবতে হবে। কাদেরকে আমরা পার্লামেন্টে পাঠাবো, কাদেরকে পার্লামেন্টে পাঠালে আমাদের হয়ে কথা বলবে। ইতিপূর্বে উলুবেড়িয়ার মানুষেরা 17 বার এই ধরনের ভোট দিয়ে পার্লামেন্টে পাঠিয়েছে। কতটা উপকৃত হয়েছে উলুবেড়িয়ার মানুষ আমি নতুন করে বলবো না। 7.5 বছর ধরে যিনি পার্লামেন্টে ছিলেন, এখানকার বিদায়ী এমপি তথা তৃণমূল কংগ্রেসের প্রার্থী, তাকে পার্লামেন্টে পাঠিয়ে শ্রমজীবী মানুষের কতটা উপকৃত হলো। এই নদীর গর্ভে জমি তলিয়ে যাচ্ছে, এই ভাঙনটা কতটা রোধ হলো। একটা কৃষক তার ফসলের উৎপাদিত ফসলের দাম ঠিকঠাক পেল কি পেল না, মাসের শেষে একটা কৃষক তার হাতে কতটা টাকা পেল। এখান থেকে তারা সকালে উঠে কলকাতায় যায়, বিভিন্ন লোকাল ধরে, তারা এখন রাত্রে ফিরে তার মজুরি ঠিকঠাক পায় না। কিভাবে পাবে? উলুবেড়িয়া যে অল্প স্বল্প কলকারখানা আছে সেটা বন্ধ হয়ে যাচ্ছে। সেই বন্ধ কলকারখানাগুলোকে চালু করে ওখানে উলুবেড়িয়ার ভূমিপুত্ররা কিভাবে কাজ পায়, বাউরিয়ার জুট মিল থেকে শুরু করে যেগুলো আছে, এখানকার মানুষজনদের শ্রম চুরি হচ্ছে, এটাকে বন্ধ করে তার ন্যূনতম মজুরি কিভাবে বাড়ানো যায়, এই সমস্ত কথাগুলো পার্লামেন্টে গিয়ে বলার দরকার। কিন্তু আমরা যাকে 7.5 বছর ধরে দেখছি, তিনি আমাদের জন্য কোনো শব্দ খরচ করেনি। কেবলমাত্র আমি আপনাদের বলতে পারি, যদি এখানে তৃণমূলের বন্ধুরা থেকে থাকে তাদেরকে জিজ্ঞাসা করুন, এই লাস্ট একদম শেষ সেশনে এসে তিনি অসামরিক বিমান পরিবহন দপ্তরের মন্ত্রীকে বলেছেন তার সমস্যা হয়েছে বলেই বলেছে, এই কুয়াশাতে দিল্লিতে ভালোভাবে ফ্লাইট নামতে পারছে না কেন, কিভাবে ভালোভাবে দিল্লিতে ফ্লাইট নামা যায় তার জন্য প্রশ্ন করেছে। বুঝতে পারছি না
আমার সমস্যার কথা বলতে উনি দিল্লিতে কুয়াশাতে কেন প্লেন ঠিকঠাক ল্যান্ড করতে পারছেন না, ওনাদের নামতে অসুবিধা হচ্ছে, ফ্লাইটে ওরা দিল্লি যাইতো, তার কথা বলছে, আমাদের কথা বললো না। বুঝতে পেরেছেন? ওই দিকে যাবে তো, ওই দিক দিয়ে গাড়ি যাবে, গাড়িটা কিনে চলে যাবে। এটাকে বলা হচ্ছে তো পিছন দিকে নিয়ে যেতে আমাদের। আরে ছেলে দাও, যেদিকে এসে গেছে বার করতে হবে। সব যখন গেছে আমাদের ভলেন্টিয়ার গুলো কি করে বলো তো? আমরা রং মিস্ত্রি থেকে আমরা ভোট দিয়ে তাকে পার্লামেন্টে পাঠালাম, যে পার্লামেন্টে গিয়ে আইনটা পাস যাতে করে, লেবার মিনিস্টারকে যাতে বলে যে আমরা 350-400 টাকা রোজ পাচ্ছি, খুব বেশি হলে সেটাকে বেরিয়ে যাতে 750 টাকা হয়। সকালে উঠে যাচ্ছি, কলকাতায় ফিরছি, প্রচুর কষ্ট, রোজটা যাতে 750 হয়, তার কথা বলা দরকার। তার ওসব কোনো কথা বলেননি। তিনি গিয়ে বলছেন যে ফ্লাইট নামতে কেন অসুবিধা হচ্ছে, সেই নেতার মাথা ব্যথা। আমি এর বিরোধিতা করছি না, উনি বলেছেন, কিন্তু ওইটা বলার আগে বলা তো দরকার ছিল এই সমরুকের কৃষকদের কথা। উৎপাদিত ফসলের সঠিক দাম পায় না, সমরুকের কৃষকরা মাস গেলে 7,000-এর নিচে ইনকাম করছে, যাতে সমরুকের কৃষকরা মাস গেলে 15,000-এর অধিক ইনকাম করে, তার পলিসি ভারত সরকার যাতে নিয়ে আসে, তার কথা বলার দরকার ছিল। এখানকার মানুষের, শ্রমজীবী মানুষের কথা বলার দরকার ছিল, সেটা বলেনি। বাউরিয়ার জুট মিলে যারা কাজ করে তাদের হয়ে কথা বলার দরকার ছিল। তাদের শ্রম চুরি হচ্ছে, তাদেরকে বেশি খাটিয়ে নিচ্ছে, তাদেরকে সেফটি কিট তো দূরের কথা, তাদের শ্রমের ঠিকঠাক দাম দেওয়া হচ্ছে না। আমরা বাউরিয়া জুট মিলের শ্রমিকরা এই আপনার উলুবেড়িয়া এই এলাকার শ্রমিকরা ভোট দিয়ে পাঠিয়েছিলাম আমাদের কথা বলতে। 100 দিনের কাজের পরিবর্তে 200 দিনের কাজের কথা বলুক, সেই জন্য ভোট দিয়ে পাঠিয়েছিলাম। আমরা শ্রমিকরা, আমরা বঞ্চিত মানুষেরা, আমরা চেয়েছিলাম যে 100 দিনের কাজের যে টাকাটা দিচ্ছে একটু বাড়িয়ানোর জন্য, সেটা বলার জন্য, কিন্তু সে কথা তিনি বলেননি। সামনে এমন একজনকে দাঁড় করিয়েছি আমরা, যিনি 15.5 বছর দেশের জন্য, দেশের নিরাপত্তার জন্য বর্ডার সিকিউরিটি ফোর্সের তিনি কাজ করেছেন নিষ্ঠার সাথে। 15টা বছর নিজের জীবন চলে যাবে, দেশের মধ্যে কোনো অপশক্তি না ঢুকতে পারে, তার জন্য তিনি দেশকে পাহারা দিয়েছেন সীমান্তে। সেই এমন একজনকে আমরা আপনাদের হাতে তুলে দিচ্ছি। আপনারা যদি পার্লামেন্টে পাঠান, আমি বলতে পারি পার্লামেন্টে গিয়ে ঠিক 15 বছর ধরে দেশের জন্য যিনি জীবন উৎসর্গ করে দিল, উৎসর্গ করে দেব, কিন্তু কোনো অপশক্তি আমার দেশের দিকে না ঢুকতে পারে, তার জন্য জীবন চলে যাবে। বুক সিনা আগুনে দিয়ে বুক পেতে দেশের জন্য লড়াই করেছে, তার সেই ধরনের মানুষকে যদি আপনারা পার্লামেন্টে যা পাঠান, 5 বছর ধরে পার্লামেন্টে গিয়ে আপনাদের হয়ে লড়াই করবে, আপনাদের অভাব অভিযোগের কথাগুলো শুনে সেখানে পার্লামেন্টে গিয়ে উত্থাপন করবে। এবার আপনারা ডিসাইড করবেন কাকে পাঠাবেন, আপনাদের উপর নির্ভর করছে। কারণ ওই আমি রাতের অন্ধকারে 2000 টাকা আর 5 বিরিয়ানির প্যাকেট দেওয়ার মতো আমার ক্ষমতা নাই, এই দিয়ে আমি ভোট চাইবো না। লাগিয়ে দেবো, দিয়ে ভোটটা নেবো, নিয়ে ক্ষমতায় বসবো, কথা আমি পারবো না। কারণ 2014 সালের আগে মোদিজিরা বলেছিল হিন্দু খাতরে মে হ্যাঁ, আর 2011 সালের আগে পুলক বাবুরা বলেছিল মুসলমানরা খাতরে মে হ্যাঁ। কি দেখছি এলাকায় যাদের দোকানদার, যারা ডেলিভার আছে, কি হিন্দু কি মুসলমান, বুকে হাত দিয়ে বলুন তো 2011-2014 সালের আগে যে অবস্থা ছিল, এখন আপনাদের অবস্থার পরিবর্তন হয়েছে? আপনারা লাভবান হয়েছে না ক্রমশ পিছিয়ে যাচ্ছে? আপনারাই বলুন। এখন কি হচ্ছে? খাটনি বেশি হয়ে যাচ্ছে, ইনকাম কম হচ্ছে, ক্রমশ আমরা পিছিয়ে যাচ্ছি। তাই একজন হিন্দুকে বাঁচাতে এসেছিল আর একজন মুসলমানকে বাঁচাতে এসেছিল। ব্যাটারগুলো না হিন্দুকে বাঁচিয়েছে না মুসলমানকে বাঁচিয়েছে। ওইদিকে অমিত শাহ ছিলেন ব্যবসায়ী 15,000 গুণ বৃদ্ধি পেয়েছে, এইদিকে মমতা ব্যানার্জির ভাইপোর আপনার সম্পত্তি রকেটের গতিতে বেড়েছে। আমার পাড়ার রাম কাকু, আমার পাড়ার রহিম চাচা সেই তলনিতে চলে যাচ্ছে। তাই আমাদের লড়াই হিন্দু মুসলমানকে বাঁচাবার লড়াই নয়, আমাদের লড়াই রাম কাকু রহিম চাচার যে সাংবিধানিক অধিকার হনন হচ্ছে সেটাকে বাঁচাবার লড়াই। হিন্দু মুসলমান বেঁচে আছে, বেঁচে ছিল, বেঁচে আছে, আগামী দিনেও থাকবে, কিন্তু তাদেরকে যারা লড়িয়ে ক্ষমতায় বসার চেষ্টা করছে, সেই বিভাজনের যারা কথা বলছে, এই বিজেপির বিরুদ্ধে আমাদের লড়াই। আর এই বিভাজনকে কাজে লাগিয়ে যে তৃণমূল ভোটটা নিয়ে সেই রাম রহিমকে অপদস্থ করছে, অপমান করছে, সেই তৃণমূলের বিরুদ্ধে আমাদের লড়াই।
সেই লড়াই যদি রাম রহিম আমাদের সাথ দেয় আমরা বেশি ক্ষমতা ধরবো, আর যদি না সাথ দেয় আমরা কিন্তু বলে যাব। আপনারা জানেন গত বছরে আমাকে 42 দিন জেলে রেখেছিল, কারণটা কি? এত এমএলএ এমপি আছে, আমাকে রাখতে হলো। আমি বিধানসভায় গিয়ে রাম কাকার ছেলের হয়ে কথা বলি, রহিম চাচার ছেলের হয়ে কথা বলি, এটাই আমার অপরাধ। আমি বিধানসভায় যে প্রশ্ন করেছি মাননীয় মন্ত্রীদেরকে উত্তর দিতে পারে না। পুলাক বাবু, আপনি পুলাক বাবুকে জিজ্ঞাসা করবেন, যখন মন্ত্রীদের প্রশ্ন করি এই পুলাক বাবুদের বলবেন, এদের মন্ত্রীরা উত্তর না দিতে পেরে কি করে মনে মনে ভাবে বেটাকে হয় বিজেপির দালাল, নাহলে মুসলমানদের দল বলে দেখে দিতে হবে, আর না হলে ভিতরে জেলের মধ্যে রাখতে হবে। কি করতে হবে? আমি প্রশ্ন করেছিলাম পুলাক বাবুদের এক মন্ত্রীকে যে আপনারা দলিত আদিবাসীদের কিন্তু খুব ভালোবাসেন, ভালোবেসে একদম কেঁদে হাওড় হয়ে যান, তো বলুন যারা দলিত নয় তারা দলিত সার্টিফিকেট বার করছে, যারা শিডিউল ক্লাসেস নয়, এসসি যারা নয়, কাস্ট নয়, শিডিউল কাস্ট যারা নয়, তারা কিন্তু এসসি সার্টিফিকেট বার করে কি করছে, আমার দলিত ভাইদের যে চাকরিগুলোকে চুরি করে নিচ্ছে।